নমস্কার, আবার ফিরে এলাম একলা জয়া চ্যানেলে। আমি জয়া। আশা করি আমার বন্ধুরা সবাই আমার সাথেই আছেন। হ্যাঁ, দীর্ঘ মাস আমি আপনাদের সাথে ছিলাম না এবং কোনো গল্প শোনাতে পারিনি। তার জন্য আমি দুঃখিত, লজ্জিত। মার্জনা চাইলে মার্জনা অবশ্যই পাওয়া যায় এবং আমিও পাবো, সে আমি জানি। তাহলে আজকের গল্প নিয়ে উপস্থিত আমি। শুরু করি। আজকের গল্পের নাম অচেনা রামধনু। আমি পাপড়ি, বনগাঁতে থাকি। রোজ বনগাঁ থেকে কলকাতা শহরে আসি একটা শপিং মলে চাকরি করতে। চাকরিটা বছর ঘুরবে আর 1 মাস হলেই, কিন্তু কতদিন আর করতে পারবো জানি না। কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। যেদিন অসুবিধে হয় সে রাতটা সোজা চলে যাই নিউ টাউনে কবিতাদের বাড়ি। সারা রাত কবিতাদের সাথে গল্প আড্ডা চলে, আবার সকালে তৈরি হয়ে বেরিয়ে পড়ি। আজ বড় নিজের কথা বলতে ইচ্ছে করছে। নিজের কথা, নিজে মানে পাপড়ির কথা। আর পাপড়ির কথা মানে মাহাদের কথা। আমার জন্মের পর মা আমার নাম দিয়েছিল মাহাদ। মাহাদ কথার অর্থ হলো মৃত্যু। কেন আমার এমন নাম মা দিয়েছিল সেটা অনেকটা বড় হয়ে জানতে পেরেছিলাম। জন্মের পর যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান হয়নি ততক্ষণের কথা বলতে পারবো না, কিন্তু জ্ঞান হবার পর সেই সময়কার কথাগুলি আজ ভারী জানাতে ইচ্ছে করছে। মনে পড়ছে আমার জন্য কত খেলনা আনতো বাবা, কিন্তু একদম না পছন্দ ছিল সেই সব খেলনা। দিদির সাথে পুতুল খেলতে ভালোবাসতাম। প্রথমে দিদির খুব ভালো লাগতো, কারণ দিদির সঙ্গী বলতে একমাত্র আমিই ছিলাম। দুজনে মিলে জমিয়ে পুতুলের সংসার করতাম। আমরা পুতুলের বাবা মা হতাম। দিদি হতো বাবা আর আমি মা। কিছুতেই বাবা হতে চাইতাম না। পুতুলের শাড়ি পরানোতে আমি ছিলাম দিদির চাইতেও এক্সপার্ট। ধীরে ধীরে দিদি খুব বিরক্ত হতে লাগলো। এক এক সময় মায়ের কাছে নালিশ জানাতো আমার নামে। মা মাহাত মাহাত করে খুব চিৎকার করত। দিদির কাছ থেকে সরে এসে নিজের খেলনা নিয়ে খেলবার কথা বলতো, কিন্তু আমি কখনোই নিজের খেলনা নিয়ে খেলতাম না। যখন ক্লাস 5, দিদির তখন 7। দিদি অনেক দিন হয়ে গেছে পুতুল খেলা ছেড়ে দিয়ে বই পড়া, নাচ গান, নিজের বান্ধবীদের সাথে স্কুলে যাওয়া ইত্যাদি ইত্যাদিতে ব্যস্ত হয়ে গেল। আর আমি দিদির পুতুলের সংসারে মা হয়ে খেলতে লাগলাম। আমাদের ছিল যৌথ পরিবার। মাকে অনেক কাজ করতে হতো, তেমনভাবে আমাকে নজর দিতে পারতো না। আমি একদিন দিদির একটা জামা চুরি করলাম পরবো বলে। 2 দিন পর বাড়িতে হইচই, দিদির ফ্রক পাওয়া যাচ্ছে না। কিন্তু হারিয়ে যাবার কোনো সম্ভাবনা নেই। খোঁজ খোঁজ করতে করতে আমার লকার থেকে দিদির জামা পাওয়া গেল। তার সাথে পাওয়া গেল দিদির পুরনো পুতুল। সারা বাড়িতে অশান্তির ঝড় বয়ে গেল। বাবা আমাকে প্রচণ্ড মার মারল। আমার হাত পা সব ছড়ে গেল। এত মার খেলাম, কিন্তু কেউ আমার জন্য দুঃখ প্রকাশ করলো না। আমার চাচার ছেলে মনিরুল বলল, বেশ হয়েছে, তুই মার খেয়েছিস, খুব খুশি। খালি মেয়েদের সাথে গল্প করা, কিতকিত খেলা, নাকি সুরে কথা বলা, বেশ হয়েছে। এখনো পর্যন্ত হাতে ব্যাট ধরতে জানে না, বল খেলতে পারে না, বেশ হয়েছে, ওকে আরো মারো। সেদিন অনেক রাত পর্যন্ত বাড়িতে কী সব আলোচনা হলো। আমি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে দেখলাম আমার সাথে বাড়ির কেউ কথা বলছে না, এমনকি দিদিও না। দিদিকে জড়িয়ে ধরতে গেলে দিদি আমার গালে একটা চড় কষিয়ে দিল। আমি কো এডুকেশন স্কুলে পড়তাম। আমার ছেলে বন্ধু থেকে মেয়ে বন্ধু বেশি ভালো লাগতো। ওদের জামা পরতে ইচ্ছে করতো, চুল বড় রাখতে ইচ্ছে করতো। কিন্তু সেদিন যে মার খেয়েছিলাম ওই কথা মনে করতেই বুকের ভিতর হিম হয়ে যেত। স্কুল থেকে বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরতাম, খুব ভালো লাগতো। মার বুকের ভিতর মুখ গুজে মনে হতো এই রকমই থেকে যায়।
মা ভীষণ বকত। 9 ওঠার পর মা আমাকে একদম জড়াতে দিতে চাইতো না। বাবার থেকে অনেক দূরে থাকতাম, বাবাকে একদম ভালো লাগতো না। মাধ্যমিক দেবার পর তো অনেকটাই পাল্টে যেতে থাকলাম। তখন আমি আলাদা ঘরে থাকতাম, দিদির আলাদা ঘর। একদিন দিদির ম্যাক্সি চুরি করলাম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়তো, আমি তখন ম্যাক্সি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। ধীরে ধীরে এই নেশাটা বাড়তে লাগলো। কপালে টিপ দিতাম। প্রায় প্রতি রাতেই এটা একটা নেশা হয়ে গেল। গলার স্বরটা বদল হয়ে গেল, কিন্তু মেয়েলি শুনতে লাগতো। আড়ালে আবডালে বাবা মাকে কথা শুনতে হতো। বন্ধুরা আমাকে নিয়ে হাসতো, আমি কিন্তু কিছুই মনে করতাম না। আমি হাসলে আমার গালে একটা টোল পড়তো, আর আমার গজ দাঁতও ছিল। ক্লাস 11, আমাকে পুরো ছেলেদের স্কুলে ভর্তি করে দিল বাবা। একদম বন্ধ করা পরিবেশ। 2 বছর যেন আমার কাছে একটা সাজার মতন মনে হলো। মায়ের কাছ থেকে হাত খরচের টাকা পেতাম, সেটা জমিয়ে রাখতাম। একদিন একটা প্যাড দেওয়া ব্রা কিনলাম। যেদিন রাতে ওটা পড়েছিলাম, সেদিন যে কি সুখ পেয়েছিলাম তা ভাবলে আজও আমার শরীরের সব রোমগুলি কাঁপতে থাকে। কলেজে পড়ি, রাস্তাঘাটে চলাচল করতে অনেক গর্ভবতী মহিলাও চোখে পড়ত। দিদি বিদেশ চলে গেল, আর আমরা পুরনো বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাটে উঠে গেলাম। বাবা ব্যবসার কাজ সেরে অনেক রাত করে বাড়ি ফিরত। মা বসে বসে টিভি দেখত। কলেজ থেকে ফিরে নিজের ঘরে সময় কাটাতাম নিত্য নতুন বেশে। একদিন মা সায়া ব্লাউজ শাড়ি পরলাম, কপালে সিঁদুর দিলাম। কেমন যেন দেখে মাতৃত্বের স্বাদ অনুভব করতে শুরু করলাম। রান্নাঘর থেকে কড়াই নিয়ে কড়াইটাকে উপর করে দড়ি দিয়ে পেট বাঁধলাম। তারপর শাড়ি পরে আমাকে যেন একদম গর্ভবতী মহিলা মনে হচ্ছিল। আমি নেশাগ্রস্ত হয়ে পড়লাম। মা একদিন টের পেয়ে গেল। সেদিন যেমন অসহায় দেখেছিলাম মাকে, তেমনি নিজেও অসহায় বোধ করছিলাম। মা আমাকে অনেক বোঝালো। মা বলেছিল, তুই মদ খা, সিগারেটের নেশা কর, মেয়েদের সাথে প্রেম কর, যাকে ভালোবাসবি তার সাথেই তোকে বিয়ে দিয়ে দেব। মাহাত, তুই আমার একমাত্র পুত্র সন্তান, আমার ছেলে, আমার কলিজা। আরও কি কি বলেছিল মনে নেই, কারণ তখন আমার চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, পরনে শাড়ি। কানে হাত দিয়ে মায়ের পায়ের কাছে বসে পা ধরে বসেছিলাম। সে রাতটাই ছিল বাড়িতে আমার শেষ রাত। মা বলল, বাড়ি থেকে চলে যা, তোর নামটা একদম ঠিক রেখেছে মাহাত। মনে করবো তুই মারা গেছিস, আমার ছেলে নেই, চলে যা, বাড়ি থেকে চলে যা। নিজের এই কথাগুলি নিউটাউনের কবিতা দিকে বলেছিলাম ওভার ফোন। দিদি বললেন, চলে আয়। যখন দিদির বাড়িতে গেলাম তখন আমি মাহাত। দিদি নতুন নাম দিল পাপড়ি। আমার মতন এমন সমস্যা অনেকেই আছে। দিদি সবার জন্য মুশকিল আসান। দিদি শক্ত হাতে সমাধান করার জন্য তার স্নেহের হাতটি বাড়িয়ে দেন। তিনি সেদিন বোঝালেন, জন্মের জন্য তো আমরা দায়ী নই, আর সকলের মা যেমনভাবে সন্তান প্রসব করেন, আমাদের মায়েরাও ঠিক সেইভাবেই আমাদের জন্ম দিয়েছে। এখানে কোনো পক্ষই দোষী নয়। দিদি হাতে তুলে দিয়েছিলেন উইগ, দিলেন সালোয়ার কামিজ, নাইটি, ব্রা, শাড়ি, সায়া, ব্লাউজ, প্রসাধনী। বললেন, আজ থেকে তুই পাপড়ি, সমাজের চোখে তুই মাহাত, কিন্তু তুই অন্তরে পাপড়ি হয়ে থাক, নিজেকে তৈরি কর। সেই শুরু। দিদি আমাকে পাপড়ি করার সুযোগ দিয়ে শপিং মলে চাকরি দিলেন। 2 মাস নিজেকে নিজের জায়গা মতো তৈরি করতে সময় নিলাম। ফিরে গেলাম বনগাঁ, তবে বাড়িতে নয়, অন্য জায়গায় ফ্ল্যাট নিলাম, যাতে সপ্তাহে একদিন মাকে একটু দেখতে পারি। আমি পাপড়ি যে না, মায়ের কাছে আমি একদম মাহাত। বনগাঁ থেকে ট্রেন যখন দমদম স্টেশনে আসে, তখন আর একটা বাসা আছে আমার ভাড়া নেওয়া। সেখানে গিয়ে পাপড়ি হই শপিং মলে, আবার ফিরে মাহাত, আবার পাপড়ি। তবে পুরোপুরি পাপড়ি হয়ে যাব একটু অপেক্ষা এখনো। মা জীবিত, কিছু দায়িত্ব কর্তব্য আছে। আসলে অনেক বছর পর এই অকপট সত্যিটা বলে মনটা খুব হালকা লাগছে। সমাজে আমাদের মতো মানুষদের অনেক নামে ভূষিত করা হয়, এটা তো মানবেন আপনারা। একটা আস্ত মস্ত জীবন কাটানো
অনেক কষ্টের, সমস্যার, প্রতি মুহূর্তে যে যুদ্ধটা চলে তার থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা জীবন আমাদের। লাঞ্ছনা, অপমান, অসম্মান আমাদের নিত্য সঙ্গী। নিজেদের জন্মের জন্য কি আমরা দায়ী? জন্মের জন্য কোনো মানুষ কখনো দায়ী হতে পারে না। 30 বছরের মাহাত আটকে গেছে তার ভবিষ্যতের কথা ভেবে। একজন শিশু জন্মানোর পর 2-3 বছর বয়স হতেই তার কিছু স্বভাবের লক্ষণ পরিলক্ষিত হয়। ট্রান্স মানে পরিবর্তন বা রূপান্তর, আর জেন্ডার মানে লিঙ্গ। ট্রান্সজেন্ডার হলো সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেও খেয়াল খুশির বশে বিপরীত লিঙ্গের মতো হতে চায়। কিন্তু মনে রাখতে হবে, হিজড়ে ও ট্রান্সজেন্ডার কখনোই এক নয়। হিজড়ে হলো এক অসহায় জাতি। 5,000 জন মানুষের মধ্যে একজন হিজড়ের জন্ম হয়। আর ট্রান্সজেন্ডার কোনো জন্মগত অসুস্থতা নয়, স্বেচ্ছায় সার্জারি করে নিজেদের আইডেন্টিটি পরিবর্তন করা। ট্রান্সজেন্ডার সম্প্রদায় নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ দাবি করলেও তারা মারাত্মক মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে এবং আত্মহত্যার আশঙ্কা অনেকে বেশি মাত্রায় এদের মধ্যে থাকে। ট্রান্সজেন্ডারদের এইচআইভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া নিজের ক্ষতি নিজে করার ডিপ্রেশন ও উদ্বিগ্নতার প্রবণতা দিনকে দিন বাড়তে থাকে। সবচাইতে বড় কথা এই যে আমাদের এই অত্যাধুনিক যুগ, আমরা যেভাবে প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি তা কিন্তু যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। এবং প্রকাশ্যে এইরূপ এত বেশি জনসমাগম হয়েছে, কিছু বছর আগেও আমরা সাধারণ মানুষেরা এই শব্দটির সাথে পরিচিত ছিলাম না। একদিকে যেমন কিছু তরুণ তরুণীদের মধ্যে এই ট্রান্সজেন্ডারের অভিনয়কে নিজেদের জীবনের সাথে অভিশাপের মতো জড়িয়ে ফেলছেন। মনে রাখতে হবে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র ঈশ্বর। তার অঙ্গুলি হেলন ছাড়া গাছের পাতাও নড়ে না, এটা তো মানতেই হবে। জন্মগ্রহণ ঈশ্বরের আশীর্বাদ। কীট পতঙ্গ, পশু পাখি, কত জীবন্ত প্রাণী তো আছে, এগুলো না হয়ে কেন মানুষ হয়ে জন্মালাম? ঈশ্বরের আশীর্বাদ। সুতরাং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। নিজেকে কোনো প্ররোচনাতে যুক্ত করবেন না। যে যে রূপে পৃথিবীতে আমরা এসেছি তাতেই আমরা সন্তুষ্ট থাকব। এর অন্যথা হলে নিজের বিপদ তো হবেই, তার সাথে বিপদে জড়িয়ে যাবেন নিছক না বোঝা কিছু মানুষ। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, নিজের সাথে নিজের সমাজকে, কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। একলা জয়া চ্যানেলে আমি জয়া। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতন আমি বিদায় নিলাম। একলা জয়া চ্যানেলে আমি জয়া।